এখনকার ক্লাবে যারা খেলে তারা কোনো চাপ নিয়ে খেলে? তারা কোনো চাপে পড়েছে কোনোদিনও? বাবলুদা যে সময় মোহনবাগানে খেলেছে 74 থেকে, তখন মোহনবাগানে খুব সময়টা খুব খারাপ সময়। এক একটা বছর আপনার সম্মানে এসে গোল করেছে, আপনিও তো গিয়ে মোহনবাগানে আপনি তো পরের দিকে ইসমাইলে শুধু গোল করেছি দুটো, আপনি তো পরের দিকে গোল করেছেন। হ্যাঁ, মানে মনাদাকে টপকে দুটো গোল আছে। আরে মনাদা, এটা কি সত্যি? আরে মনাদা কিন্তু চুপ করে আছে, এটা আমার মনে হচ্ছে। মোহনবাগানের আমার কটা গোল আছে জানিস? কত বলতে পারবি না? না, আমরা বলতে পারবো না। আমি যদি বড় ক্লাবে খেলতে পারি অতদিন, তাহলে যে কোনো প্লেয়ার খেলতে পারবে যদি তার খিদে থাকে। খেলায় তো হার জিত আছে। যদি ডার্বি হেরে যেতাম, আমাদের যে মানসিকতা না, সেই গালাগালার আমাদের ঢুকতো না মাকানি। খেলা হার জিত থাকবে না, ওরাই খালি গালাগাল কি আমরা খাইনি কে যে। তো আরেকটা কথা যেটা মনে পড়ছে, যে আপনারা দুজনেই মানে প্রথম অনেক বড়, এসব বলে লাভ নেই। বয়সে বড় না, খেলায় বড়। না না, খেলাতে নিঃসন্দেহে দুজনেই বয়সে বড়। তুই মারছে। আচ্ছা, না না, এইখানে একটা প্রশ্ন আছে যে, আচ্ছা মনাদা, আপনি বাবলুদাকে কিভাবে মূল্যায়ন করবেন? মানে আপনি বাবলুদার খেলাকে যে মানুষ হিসাবে কিভাবে মূল্যায়ন করবেন? তুমি তোমার অ্যাঙ্কারিং করার কোনো যোগ্যতাই নেই। একটা প্লেয়ার মানে মোহনবাগান ক্লাবের মতো এখনকার ক্লাবে যারা খেলে তারা কোনো চাপ নিয়ে খেলে? তারা কোনো চাপে পড়েছে কোনোদিনও? বাবলুদা যে সময় মোহনবাগানে খেলেছে 74 থেকে, তখন মোহনবাগানে খুব সময়টা খুব খারাপ সময়। এক একটা দিন কি আমি তো জানি, আমরাও যখন এরকম ফেস করেছি, এক একটা দিন কিভাবে গেছে। 9টা পর্যন্ত, সকাল 6টা 6:30 খেলা শেষ হতো, 9টা পর্যন্ত টেন্টে রেখে, তারপর সামনে পুলিশ ভ্যান, পেছনে পুলিশ ভ্যান, মাঝখানে এক বড় বাস, সেখান থেকে গিয়ে পার্ক স্ট্রিটে গিয়ে ট্যাক্সিতে তুলে দেওয়া, সেই সব দিন ফেস করেছে। এখনকার প্লেয়ারটা কিছু ফেসই করেনি। কি ফেস করেছে? হয়তো 2-4টে মাসে কেউ হয়তো, তাও কি খুব লিমিটেড, হার্ডলি 10টা গালাগাল শোনে কিনা আমার খুব সন্দেহ। আমরা যখন নামতাম তখন খুব মানে দর্শকরা খুব এনকারেজ করতো, প্রচুর ক্লাবস দিত। হাফটা পর্যন্ত গোল না হলেও চুপ করে থাকতো। ব্যাস, সেকেন্ড হাফে 5-10 মিনিটের পর থেকে শুরু হতো। সেই সব ভাষা না বলাই ভালো। যাই হোক, তারপর যদি কোনো রকমের ম্যাচটা ড্র হয়ে গেল, কোনো চান্সই নেই গ্যালারি দেওয়া, কারণ সারা মাথায় থুতু। তখন এইসব অনেক জিনিস ফেস করেছি। তারপর তো টেন্টে মানে কি বলবো, এইসব তো ওরা দেখিনি। আচ্ছা, এখানে বাবলুদা একটা জিজ্ঞেস করছি যে, মনাদাকে আপনি মানে প্রথম কোথায় কিভাবে, মানে ও তো আমার সাথে একটু জুনিয়র তো। হ্যাঁ, ও একটা ছেলে, সে দারুণ খেলছে, আমরা খেলা দেখেছি, দেখে সেটা তো ভালো খেলে। ও যেখানটা আছে সেখানটায় ওর সাথে ছিল বোধহয় শ্যামল ঘোষ, না? শ্যামল ঘোষ না? শ্যামলদা তো বড় ক্লাবে, তো ইস্টবেঙ্গলে ফার্স্ট না, মানে আপনি আর শ্যামল ঘোষ কি প্রথম বছর? হ্যাঁ, তোর সঙ্গে ছিল তো। শ্যামলদা ক্যাপ্টেন ছিল যে এবার। শ্যামলদা ক্যাপ্টেন। সুতরাং ও খেলার মধ্যে একটা দাপট ছিল, একটা খেলার মধ্যে সাহসের লক্ষণটা খুব ভালো ছিল, এবং সে মধ্যে দিয়ে খেলে ইস্টবেঙ্গল ক্লাবের তো সাপোর্টাররা এগুলো খুব পছন্দ করতো। তাতে সাফল্যও আসছে, তাতে সব মিলিয়ে মিশিয়ে ও একটা জায়গা করে নিয়েছিল, যেটা সবাই করতে পারে না। আচ্ছা বাবুদা, মানে আপনারা দুজনে মানে মেন রাইভাল টিমে খেলতেন, মানে বাঙালির শেষ কথা ছিল মোহনবাগান ইস্টবেঙ্গল, এবং দুজনেই দুই প্রান্তের শেষ প্রহরী বলতে গেলে, মানে শেষ প্রহরী যদি গোলকিপার বলা হয়, কিন্তু আপনারা ডিপ ডিফেন্সের বলতে গেলে প্রাচীরটার প্রাচীরটা হচ্ছে যে এই যে দুজনে আপনারা যখন, ও তো ওই প্রান্তে, আমি এই প্রান্তে, আপনি ওই প্রান্তে, কিন্তু আপনি তো অনেক মানে এক বছর আপনার সম্মানে এসে গোল করেছে, আপনিও তো গিয়ে মোহনবাগানে।
আপনি তো পরের দিকে শুধু গোল করেছি দুটো। আপনি তো পরের দিকে গোল করেছেন? হ্যাঁ, মানে মনাদাকে টপকে দুটো গোল আছে। আরে মনাদা, এটা কি সত্যি? আরে মনাদা কিন্তু চুপ করে আছে, এটা আমার মনে হচ্ছে, এটা আমার মনে হচ্ছে মনাদা দুটো গোল করেছি। তাহলে মনাদাকে টপকে হতে পারে, আমি জানি না, বলতে পারবো। মনাদার মনে পড়ছে দুটো গোল করেছি। আমি না করে থাকি আমার ফাঁসি দিবি। আমি তো বলে দেবো ম্যাচ, আমার ডায়েরিতে লেখা আছে কোন ম্যাচে গোল করেছি, কখন গোল করেছি সব আছে। আচ্ছা মনাদা, একটা ঘটনা আমার মনে পড়ছে, আমরা তখন ক্রীড়া সাংবাদিক হিসেবে গিয়ে কভার করতে গেছিলাম, রোভার্সে সম্ভবত ঘটনাটা ঘটেছিল। বাবলুদা গেছেন হেড করতে, মানে কর্নার তখন লাস্টের দিকে, না সরি আপনি গেছেন হেড করতে, মানে আপনারা তখন গোলটা দরকার আপনাদের, তখন মনে পিছিয়ে ছিলেন, বা হ্যাঁ পিছিয়ে ছিলেন তখন আপনারা। তো বাবলুদার সঙ্গে একটা সংঘর্ষ হয়, তখন আপনি বাবলুদাকে একটা খুব পুশ করেছিলেন। মানে আমি একটা কথা বলছি, এগুলো শোনো, এগুলো নিয়ে ইন্টারভিউ, এগুলো উত্তর দেওয়ার ব্যাপার নেই। এগুলো আউট অফ এক্সাইটমেন্ট হয়ে যায় সময়। আমি তোমরা জানো কিনা জানি না, আজকে একটা কথা বলছি, আমার তো জুনিয়র আউট অফ এক্সাইটমেন্ট অনেক কিছু সুন্দর ঘটনা বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি তোমায়। দেখো 74-75 আমার কলকাতা মাঠে শুরু, দু ভাই আমরা একসঙ্গে খেলতাম। 76-এ আমি জর্জিয়া এলাম, আমার ভাই ইয়ে থেকে এই 76-এ জর্জিয়া বুঝছি, আমি তারপর ইস্টবেঙ্গলে খেলাম, তখন আমার ভাই কাইয়েতে খেলে, ওই জর্জলি গ্রাফে খেলে। আমার ভাইকে এমন মেরেছিলাম মাঠের মধ্যে, তারপর সেই রাতে আমি বাড়ি ঢুকতে পারিনি খেলার মধ্যে, এমন মেরেছিলাম, কারণ প্রচণ্ড প্রবলেম, ট্রাভেল ক্রিয়েট করছিল, ঢুকতে পারিনি। বাবা বলল, মানে আমার বাবা খুব পারফেক্ট জেন্টলম্যান বলতে, উনি জিজ্ঞেস করলো কী হয়েছে, বললো লেগেছে আজকের খেলায়। লেগেছে মানে কি, কেউ মেরেছে? হ্যাঁ। কে মেরেছে? বললো কে মারবে আবার? তোমার ছোট ছেলে। আরে খেলায় মারপিট আমার কাছে যখন খেলা হতো, তার মধ্যেই তো সুন্দর খেলা হয়। হ্যাঁ অবশ্যই, ফুটবলটাই তো হচ্ছে বডি কন্টাক্ট। যখন মোহনবাগানের খেলবে, বাবলুটা অ্যাবসলিউটলি 100% অ্যান্ড মোর দেন 100% মোহনবাগানি। তখন মোহনবাগান ক্লাবের জেতার জন্য বাবলুদা যা খুশি করবে। আমি যখন ইস্টবেঙ্গলে খেলি, ইস্টবেঙ্গল ক্লাবে জেতার জন্য আমি সবকিছু করতে পারি, করতে পারি। এটা আমরা করতে পারতাম বলে আমরা আজকে যত একটু আলাদা হতে পেরেছি। অবশ্যই অবশ্যই। আচ্ছা এইখানে একটা প্রশ্ন জাগে যে মোহনবাগানের আমার কটা গোল আছে জানিস? কত বলতে পারবি না? না, আমরা বলতে পারবো না। 57টা গোল আছে। এটা ইস্টবেঙ্গল এগেইনস্টে না, মানে ছোট জাস্ট লিগে 57টা গোল আছে। মনাদা, আপনি মানে সবাই সব পারে না, আমার আছে, আমি ও যা মাঠে গোল বাঁচিয়েছে 57,000। না বলছি, আমি কিছু ক্রুশিয়াল ম্যাচে গোল করেছিলাম, আছে এরকম কিছু ক্রুশিয়াল ম্যাচে গোল করেছিলাম, তবে খুব মেরে কেটে হয়তো 8-10টা হবে আমার ইস্টবেঙ্গলের খেলার জীবনে। একটা কথা বলি, এই যে আপনি বলছিলেন যে আজকের ছেলেরা কি দেখেছে, যে ফেস করাটা, এই যে আপনাদের সবাইতে হাফ টাইমে গোল হয়নি, তারপরও গোল হচ্ছে না, হাফ টাইম পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ চুপচাপ গ্যালারি চুপচাপ, হাফ টাইমের পরও গোল হচ্ছে না। আমি দেখেছি আমরা যে 10 মিনিট খেলা, তখন 70 মিনিটের খেলা হতো, খেলা শেষ হওয়ার 10 মিনিট আগে ফ্ল্যাগটা নেমে যেত, লোকে সবাই খেয়াল রাখতো ফ্ল্যাগ নেমেছে কিনা, তারপর শুরু হতো, তারপরে কিন্তু শুরু হয়ে যেত একেবারে ওই প্রেশার, খেয়াল রাখতাম ফ্ল্যাগটা নামলো কিনা, ওই প্রেশার নিয়ে। আপনি বলছেন যে আজকের ছেলেরা কি দেখেছে, এটা ঘটনা, আমার প্রেশার, আরে বাবা কি বলবো, ওপর থেকে এই যে বড় বেঞ্চগুলো, যেগুলো গ্যালারিতে দেখো, এখন বলতে কংক্রিটের গ্যালারি হয়ে গেছে, তখন কাঠের গ্যালারি ছিল, এই বড় বড় বেঞ্চগুলো তখন টিনের ছাদ ছিল, টিনের ছাদ, ওই গ্যালারি থেকে টিনের ছাদের ওপর ছুঁড়ে মারতো। কি দেখেছি, কি ফেস করেছো, আমরা কাঁপতাম। তা আজকের ছেলেরা এই যে এই জায়গায়, শুধু অনেকে বলে ট্যালেন্ট আছে, এই ছেলেটা ট্যালেন্ট থাকলে হয়ে যাবে, তা আপনি কি মনে করেন শুধু ট্যালেন্ট থাকলে ব্যাপারটা হয়ে যায়, একটা ছেলে বড় জায়গায় চলে যেতে পারে? দেখো, দুটো জিনিস খুব দরকার বড় জায়গায় যেতে গেলে। একটা হচ্ছে খিদে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খিদে, যে আমাকে প্রথমে একটা টার্গেট ঠিক করতে হবে, আমাকে এই জায়গায় রিচ করতে হবে, তারপর হচ্ছে স্যাক্রিফাইস।
এই জায়গায় রিচ করতে গেলে আমি দরকার পড়লে সব কিছু ছাড়তে পারি। এই দুটো জিনিস যার মধ্যে থাকবে, মিনিমাম কোয়ালিটি যদি থাকে, মিনিমাম, সেও ভালো ক্লাবে ভালো জায়গায় পৌঁছবে। তাহলে কি আজকে ছেলেদের মধ্যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন? আমি কি করে বলবো? না না, এই তো সম্মান। কারণ হচ্ছে আমি বলেছি, আমি যা কোয়ালিটি ছিল আমি তো জানি, আমি নিজেরটা আমি জানি, আমি অন্যটা বাবলুদা কি ছোটবেলায় কি কোয়ালিটি ছিল আমি বলতে পারবো না। আমি আমার নিজের কোয়ালিটিটা বলতে পারি। আমি যদি বড় ক্লাবে খেলতে পারি অতদিন, তাহলে যে কোনো প্লেয়ার খেলতে পারবে যদি তার খিদে থাকে, ইচ্ছে থাকে, স্যাক্রিফাইস থাকে। বাবলুদাও কি একই কথা বলবেন? খিদে, ইচ্ছে আর স্যাক্রিফাইস যদি থাকে তাহলে সবসময় হয় কি, বড় টিম একটু প্রতিভা খোঁজে আর কি, যে এই ছেলেটা প্রতিভাটা ভালো, এই ছেলেটা খারাপ না, ভালো খেলছে। সে মনোরঞ্জন যখন খেলছে ছোট ক্লাবে তখন বলছে এই ছেলেটা ভালো খেলছে, একে নেক্সট ইয়ারে নিয়ে নাও। এই যে এই ধারণাগুলো করার জন্য একটা ছেলেকে যে জায়গাতেই খেলুক না কেন, সেখানেই তাকে একটু আহামরি খেলা খেলতে হবে, তা না হলে বড় টিমে খেলতে পারবে না। এবারে একটু বাবলুদা মনে করাই যে আপনার প্রথম ডার্বি যখন আপনি খেলতে নামলেন, মানে আপনার 78 সাল নাকি, সরি 74 সাল। এই 74 সালের প্রথম ডার্বির আগের রাতটা কিভাবে কেটেছিল আপনার? তখন তো ডার্বি তখন সোজা কথা, মনমোহন খেলা, দুজনের খেলোয়াড়রাই নিজের টিমের টেম্পারমেন্ট নিয়ে ভাবছে। আমি প্রথম মনমোহন ইস্টবেঙ্গল যেদিন খেলেছি সেদিন ইস্টবেঙ্গল হেরে গেছিল। আমার জীবনে প্রথম ম্যাচ মনমোহন ইস্টবেঙ্গল হেরে গেছিল ডুরান্ড ফাইনালে। কোন ইয়ারে সেটা? আমি এখানে খেলিনি। 74 সালের প্রথম আপনার মোহনবাগান ইস্টবেঙ্গল খেলাটা হচ্ছে ডুরান্ড ফাইনালে। আমরা 74 তুমি লিগ খেলোনি? না, লিগে ছিল না, লিগে বাবলুদা খেলেননি আর কি। না, আমাদের খেলতে দেয়নি। আর মনাদার কি বলবেন? প্রথম রাত, মানে প্রথম ডার্বি ম্যাচ আমি তোমাকে বলেছি, প্রথম ডার্বি ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, ইস্টবেঙ্গল জিতেছিল কিন্তু আমি খেলিনি। না মানে আপনার প্রথম রাত, আমি প্রথম ডার্বি খেলি, সেই ম্যাচটা আমরা হেরে গেছিলাম। আমি 77 সালে আইএফএ শিল্ড ফাইনালটা আমরা 1 গোলে হেরে গেছিলাম মোহনবাগানের কাছে। ওটা আমার ফার্স্ট ডার্বি খেলা, ওটা শ্যামদা গোল করেছিল মোস্ট প্রবাবলি। ওটাই ফার্স্ট ডার্বি, মোহনবাগানের কাছে হেরে গেছিলাম। মনাদা আরেকটা জিনিস জানতে চাইছি যে আপনি প্রথম ডার্বি খেলে হারলেন, নিশ্চয়ই পাড়ায় তো মানে ঢোকার তো কোনো উপায় নেই নাকি? তখন ব্যাপারটা না, আমি যেই পাড়ায় থাকতাম, বিশেষ করে আমার এরিয়াটা একদম পুরো মোহনবাগান সাপোর্টার, মানে একদম মানে 75% মোহনবাগান সমর্থকটা ওখানে, একটু এদেশি পাড়া, মোহনবাগান সমর্থক। তা ডার্বি হেরে গেলে আর আমাকে কি গালাগাল দেবে? এমনি তো আমি একদম মানে আমরা যদি ডার্বি হেরে যেতাম, আমাদের যে মানসিকতা না, সেই গালাগালার আমাদের ঢুকতো না মাকানে। খেলা হার জিত থাকবে না, ওরাই খেলি গালাগাল কিছু আমরা খাইনি। মনমান খেলায় তো হার জিত আছে, এবং ওটা হচ্ছে এই খেলার মধ্যে দিয়ে কোন খেলোয়াড়রা মানুষের চোখের সামনে আসলো। যেমন ও এসছে, তারপর তার আগে পিন্টু চৌধুরী, গৌতম সরকার, প্রসূন ব্যানার্জি, এরা সব এই খেলার মধ্যে দিয়েই এসছে। খেলায় তো হার জিত থাকবেই। না বাবলু, এখানে একটা প্রশ্ন জাগে যে 75 সালে আপনাদের কলঙ্কিত অধ্যায় যদি বলা যায় মোহনবাগানের 5 গোল খাওয়া, এই 5 গোল খাওয়ার রাতটা, মানে 5 গোল খাওয়ার পরে আপনারা কি মানে 7 দিন বাড়ি থেকে বেরোতে পেরেছিলেন? না, বাড়িতে বেরোবার দরকার নেই তো, আমাদের তো বেরোবো কেন, বেরোলেছি। তখনকার দিনে ফুটবলের একটা আগ্রহী লোকরা ছিল, অনেক সাপোর্টাররা, তারা দেখলে একটু অসন্তুষ্ট হতো, কিছু কুমন্তব্য। অসন্তুষ্ট না, যেসব ভাষায় কথা বলতো, বাবারে বাবা যা ফেস করেছি। ওই ম্যাচটা কি আপনি দেখতে এসেছিলেন 75-এর? ওই দেখতে আসবো, খেলছে তখন 75 সালে খেলছে না, কিন্তু খেলা দেখতে আসতেই না। আমি ম্যাচটা দেখিনি, সত্যি কথা বলতে ম্যাচটা আমি মাঠে গিয়ে দেখিনি। আমরা তখন কমেন্ট্রি শুনতাম, মাঠে গিয়ে দেখিনি, এটা মিথ্যা তো বলবো না। এটা আনএক্সপেক্টেড রেজাল্ট, না খেলা হার জিত না বলো তো, ওটা আনএক্সপেক্টেড রেজাল্ট। কারণ সেই বছর সেই ম্যাচটা ওরা খুব ভালো খেলেও ছিল, লিগ ম্যাচটা আমি যতদূর জানি। লিগ ম্যাচটা মোহনবাগান
খুবই ভালো খেলেছিল, মোস্ট প্রবাবলি বোধহয় 1 গোলে হেরেছিল এই লিগ ম্যাচটায়, এবং শিল্ড ফাইনালে যেটা ওটা হয়ে যায়, কোনো দিন এরকম হয়ে যায়, সেটা সেগুলো দিয়ে কিন্তু একটা টিমের স্ট্যান্ডার্ড বিচার করা উচিত না। তুমি যদি এরকম ওয়ার্ল্ড ফুটবল দেখো, একটা টিম হরদম করে একটা 6 গোল খেয়ে গেল, ব্রাজিল যেমন 7 গোল খেলো, সেটা আবার নিজেদের হোমে 7 গোল খেয়ে গেল ফাইনালে জার্মানির কাছে। এটা কেউ আশা করেছিল? অবশ্যই। আমি মানে আমার এখনো মনে আছে, আমি 98 ওয়ার্ল্ড কাপ দেখার আমার সৌভাগ্য হয়েছিল, ফ্রান্সে হয়েছিল। আমি দেখলাম ফাইনালটা ছিল ফ্রান্স ভার্সেস ব্রাজিলে। আমি পৃথিবীতে সবচেয়ে যদি খুব মানে ইন্টারেস্টিং সাপোর্টার হয়, আমরা 5 গোলে, সেই সাপোর্টার হচ্ছে ব্রাজিলিয়ান সাপোর্টার। ওরা না প্রচণ্ড এনজয় করে, ওরা তো কোনো হোটেলে থাকে না, ওরা এক একটা জায়গায় টেন্ট খাটিয়ে থাকে। হইচই করতে করতে একটা কাপল ঢুকলো, এবার হেরে যাওয়ার পর এই কাপলটা না দুজনের মধ্যে ডিস্টেন্স হয়ে গেল 50 মিটার। মানে কেউ কাউকে চেনে না, কেউ কাউকে জানে না, যে যার মতো বেরিয়ে যাচ্ছে। মানে আমি দেখেছি ভাই কি ফিলিংস বলো দেশের জন্য। আমাদের দেশের কোনো লোকের আছে কিনা খুব সন্দেহ আছে। আমি বললাম ওই ফিলিংস আই হ্যাভ সিন। অবলুদা, এই কিছুদিন আগে ডার্বি হয়ে গেল, ডার্বি মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি হয়ে গেল। সেখানে মোহনবাগান প্রায় 2 বছর পরে হেরেছে ইস্ট বেঙ্গলের কাছে। কিন্তু প্রশ্নটা উঠছে যে এটাকে কি সত্যি ডার্বি বলা যায়? ডার্বি মানে তো বাংলার আবেগ, বাঙালির আবেগ সবকিছু জড়িয়ে থাকবে, কিন্তু সেই জায়গাটায় মনে হচ্ছে যেন ডার্বিটা যেন ডার্বির যে বর্ণনা তুই দিলি, আমার মনে হয় যে এটাতে ডার্বি বলা যায়। কেন বলা যাবে না? দুটো ক্লাবেই তো বড় ক্লাব, দুটো ক্লাবেরই তো সারা ভারতবর্ষে বিশাল নাম আছে। দুটো বড় ক্লাবই আবার নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছে, তা সেটা ডার্বি তো বলা যেতেই পারে। কারণ এদের দুটো ক্লাবেরই জনসংখ্যা অনেক বেশি, সমর্থন অনেক বেশি, সেখানে তো ডার্বিদের বলাই যেতে পারে, কেন বলা যাবে? মনোদাও কি একই কথা বলবে? আমি বাবলু তো যেটা বলছে এটা একদিক দিয়ে ঠিক আছে, আরেকদিক দিয়ে বলবো, আগে আমরা ডার্বিটা দেখতাম যেটা একটা বাঙালিদের একটা আবেগ ছিল। আগে ডার্বিটা মেনলি দুটো গ্রুপের মধ্যে ভাগ হতো, যেমন বাঙালিরা ইস্টবেঙ্গল আর এদেশিরা মোহনবাগান। এটা যদিও প্লেয়ারদের মধ্যে সেটা ছিল না, কিন্তু এই আবেগটা ছিল। এখন আমি সে ডার্বি আবেগ নিয়ে আমি দুটো কথা বলবো। ডার্বি আবেগ এখন যতটুকু দেখা যায় খেলা যখন চলে, ওই স্টেডিয়ামের ভেতরে, স্টেডিয়াম থেকে বেরিয়ে গেল ডার্বির আবেগ। আমাদের যেমন ডার্বির আবেগটা চলতো, নেক্সট ম্যাচ যতক্ষণ যে টিমটা হেরে যেত, নেক্সট ম্যাচ যতক্ষণ পর্যন্ত না আমরা জিতবো, সেই ডার্বির আবেগটা চলতো। সুতরাং সেই তুলনায় এখনকার প্লেয়ার অনেক খোলা মনে খেলতে পারে, এবং হেরে গেলে আমি জানি না কতটা ওদের মানসিকতা, সেটা ওরাই বলতে পারবে। তবে আমাদের হেরে গেলে আমাদের মানে জীবন বাঙালি প্লেয়ারই নেই, তার হেরে গেলেই বা কি আর জিতে গেলেই বা কি। এই জায়গাটা আমি তো বুঝলাম না, এই ডার্বি নিয়ে তো সেই হই হুল্লো। সেই আগে আমরা যখন হেরে যেতাম, আমরা ওই সল্টলেক স্টেডিয়ামেই বসে থাকতাম অনেকক্ষণ, সব ফাঁকা হয়ে যাওয়ার পরে যেতাম। এদের কাছে তো এসব নেই, হ্যাঁ এদের কাছে তো এসব নেই। এদের তো কটা বাঙালি ছেলে আছে, কটা বাংলার টিম খেলছে। আমার দেখাম ডার্বিতে, ডার্বি করছে। কিসের ডার্বি? কার ডার্বি? কিসের খেলা? কে খেলছে? কারা জিতছে, কারা হারছে? বিদেশিতে ভরে গেছে, বিদেশি আর ভিন রাজ্য। আমাদের দেশের যারা খেলে, আমাদের দেখার দরকার যে সে তার মধ্যে থেকে কোন ছেলেটার মধ্যে একটু কৃতিত্ব বেশি, কে বলটা বেশি ধরে রাখতে পারে, কে বলটা ভালো মারতে পারে, কে বলটা ভালো পাস করতে পারে, কে বলটা ভালো ট্যাকেল করতে পারে। এইসবগুলো যারা করে তারাই ভালো বাঙালি ফুটবলার। বাঙালি ফুটবলার তো গুণে বের করতে হয়, 1 2 4টে নেই বাঙালি না। এইখানে একটা মানে এই বিদেশি ফুটবলার, মানে বহির্রাজ্যের ফুটবলার, এইখানেই যখন কথাটা উঠলো তখনই একটা প্রশ্ন জাগে। ধরুন আপনি মজিদ বাস্কার, এমেকা, চিমা এদের বিরুদ্ধে আপনি খেলেছেন, আর বর্তমান এই বিদেশিদের দেখছেন। যদি আপনাকে প্রথম দুজনের যদি বিদেশি বাঁচতে বলা হয় বাবলুদা, আপনি আমি সত্যি কথা বলবো, আমি বাঁচতে
মজিদ ভাস্কর একটু আর্টিস্টিক ফুটবলার ছিল, ঠিক আছে। জামশেদ একটু রাশ ছিল বেশি, ঠিক আছে। বা চিমা, এমেকা, এদের মধ্যে খেলার মধ্যে একটা জেতার আগ্রহটা বেশি ছিল, পাওয়ারটা বেশি ছিল, ফিগারটা ভালো ছিল, হাইটটা ভালো ছিল, সব মিলেমিশিয়ে খেলতো। তার মানে যে ওরা খেলে সব খেলায় জিতেছে তা তো নয়, কিন্তু আমরাও জিতেছি, আবার ওরাও জিতেছে। তো এই জেতাহারার মধ্যে দিয়েই খেলাকে ধরে রেখেছিল, ঠিক আছে। কিন্তু এখন কোথায় না, এখন এই যে মোহনবাগানের ধরুন ম্যাকলারেন, আবার ধরুন ইস্ট বেঙ্গলের দিয়ামান্ত কোষ, মানে এই যে সব ফরেনাররা এসছে, মনদা মানে আপনি কি বলবেন যে এদেরকে? একটা কথা বলছি, এইভাবে কিন্তু এক্সপ্লেন করা খুব মুশকিল। তুমি যেটা বলছো, আমি যাকে ফেস করিনি সে যদি আমার পয়েন্টে খেলতো, আমি কিভাবে তাকে আটকাতাম বা আমি আটকাতে পারতাম কি না। সিচুয়েশান উইল সে এভরিথিং। সিচুয়েশান সব কিছু তোমাকে অ্যান্সার দেবে। তার মানে এই বলছি না এখনকার, তার মানে আমি কম্পেয়ারে যাচ্ছি না যে আগেকার দিনে যারা ফরেন বিদেশিরা খেলতো বা এখনকার যারা বিদেশিরা খেলছে বা তাদের মধ্যে কারা ভালো কারা খারাপ, বা আপনি কাদের সঙ্গে ফেস করলে আপনি মানে আপনার কাছে কমফোর্ট বা ডিসকমফোর্ট মনে হতো। দেখো এগুলো হচ্ছে সময়কার ব্যাপার। তবে তখন আমি বলছি না এখনকার প্লেয়ারও ভালো, তখনকার প্লেয়ারও ভালো। এখনকার যারা মানে ইন্ডিয়ান প্লেয়ার খেলছে তারা কতটা ভালো না ভালো সে তার কি মানে খেলার সিচুয়েশন দেখে তোমাকে ডিসিশন নিতে হবে। তবে আমরা হয়তো ডোমেস্টিক মানে দেশের ফুটবলে হয়তো আমরা বিদেশি ফেস করিনি, কিন্তু আমরা সত্যি কথা বলতে আমরা প্রচুর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, সেখানে প্রচুর আমাকে বিদেশি ফেস করতে হয়েছে। সুতরাং সেইভাবে এখন এইভাবে বলা যায় না, এক কথায় বলা যায় না যে এমেকা ভালো না চিমা ভালো, মজিদ ভালো না এ ভালো। এবার তুমি এক কথা বলতে পারো, খেলার ধরন আছে তো, সেটা অবশ্যই। হ্যাঁ, খেলার তো ধরন আছে একটা, সেই ধরনটা যেটাতে সেই ক্লাবটা আর কি উপকৃত হবে সেই ভালো প্লেয়ার। মজিদ এমন একটা ক্লাসের প্লেয়ার ছিল, মজিদ যে কোনো সময় খেললে মজিদ সাফল্য পেত। মজিদ যে ফুটবলটা খেলতো হয়তো চিমা সেই সাফল্যটা পেত না, কারণ চিমা মেনলি পাওয়ার ফুটবল খেলতো। পাওয়ার এখনকার বিদেশিরা এখন দেখবে প্রত্যেকটা টিমে দুটো করে বিদেশি পাওয়ারফুল স্টপার আছে, কিন্তু মজিদ কিন্তু মেনলি স্কিল আর টেকনিকে খেলতো। আচ্ছা বাবলুদার একটা প্রশ্ন আসে যে কৃষাণু দে আজকে মানে আমরা বলি যে কৃষাণুই হচ্ছে বাংলার ফুটবলের শেষ মানে যদি শিল্পী ফুটবলার, বল প্লেয়ার। এই কৃষাণুদের বিরুদ্ধে তো আপনি খেলেছেন, আবার আপনার পরেও খেলেছেন, মানে সব জিতেছে নাকি? আমরাও জিতেছি। আমার প্রশ্নটা হচ্ছে যে কৃষাণু দেখে মানে আপনি যদি এখনকার কোনো লেভেলের যদি ধরা হয়, ঘটনা তা না, ঘটনাটা হচ্ছে একটা ছেলের বল কন্ট্রোলটা খুব ভালো ছিল, টার্নিংটা খুব ভালো ছিল, পাসিংটা খুব ভালো ছিল, এই ছিল ওর। আবার যেটা ছিল না সেটা হচ্ছে হাইটটা ভালো ছিল না, পাওয়ারটা ভালো ছিল না, গতিটা ভালো ছিল না, কিছু ছিল কিছু ছিল না। সুতরাং কিষাণুদেব তখন যেটা খেলেছে সেটা ওর পারিপার্শ্বিক যারা প্লেয়ার যেমন মনোরঞ্জনরা, এরা যদি ভালো না খেলতো তাহলে ও অতটা ভালো খেলতে পারতো না। আজকে এরা ভালো খেলেছে, মনোরঞ্জন বলো, সুদীপ চ্যাটার্জি বলো, এরা ভালো খেলেছে তাই ও অতটা ভালো খেলেছে, একা পারতো না কোনোদিনই। সুতরাং সব কিছু মিলেমিশিয়ে দেখা যায় যে খেলোয়াড় হিসেবে কিষাণুদের, হ্যাঁ বল প্লেয়ার হিসেবে খুবই ভালো। বল প্লেয়ার হলে পরেই যে সবসময় জিতে যাবে তা তো নয়। তাই তো মোহনবাগান ক্লাব চুনির সঙ্গে থাকার সময় কেউ হারাতেই পারতো না, কিন্তু পারেনি তো, অনেক সময় পারেনি। সুতরাং সব মিলেমিশে দেখতে হবে যে একটা ছেলের মধ্যে একটা ছেলেই খুব গুণের খেলোয়াড়, কৃতিত্বের খেলোয়াড়, আর কেউ নেই, তাহলে হবে না। একটা খেলোয়াড়ের সাথে সাথে যদি আরও কিছু 4-5-6 জন থাকে তাহলে সেই টিমটার প্লেয়ারগুলো ভালো খেলে। মনোদক মানে কৃষাণু সম্পর্কে যদি আপনাকে বলা হয়, আপনি অনেক বেশি কাছ থেকে দেখেছেন কৃষাণুর, মানে আমি কতগুলো ফুটবলের কতগুলো টেকনিক্যাল ব্যাপার থাকে তো ফুটবলের কতগুলো টেকনিক আমি কেমন বলছি। প্রথম হচ্ছে ফুটবলারের হচ্ছে ভিশন। যে ফুটবলার বল রিসিভ করার আগে ভিশনটা দেখে নেয়, মাঠের ভিশন, সে হচ্ছে বড় প্লেয়ার।
লেস টাচ, মিনিমাম টাচে যে বল ফার্স্ট কন্ট্রোলটা করতে পারে সে হচ্ছে গ্রেট প্লেয়ার, বড় প্লেয়ার। কারণ তুমি যত কুইক কন্ট্রোল করবে তত বেশি টাইম পাবে বলটা রিলিজ করার। ব্যাপারটা বুঝতে পারলে? আমি একটা বল ধরতে গেলাম 2-3 বার টাচ করার পর বলটা ধরলাম, মানে আমার টাইম লেগে গেল, তখন কিন্তু অপোনেন্ট যত ক্লোজে চলে আসবে। ফার্স্ট টাচ যদি সার্জেন বলে, ফুটবলের হচ্ছে ফার্স্ট টাচ, যেটা খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট টাচ যদি ভালো, কিষাণুর এই ফার্স্ট টাচটা খুব ভালো ছিল 1 নম্বর। কিষাণুর যেটা মাইনাস, মানে ভিশনটা খুব ভালো ছিল, ফাইনাল পাসটা বাড়াতো। কিষাণুর যেটা সবচেয়ে মাইনাস পয়েন্ট ছিল, কিষাণু খুব ভীতু ছিল। ভগবান একটা প্লেয়ারকে বা একজন ইয়েকে সবাই তুমি দেখবে সবারই কিছু না কিছু খুঁত রেখে দেয়। কিষাণুর খুঁতটা হচ্ছে, কিষাণু 2বার যদি কিষাণুকে কেউ পা চালিয়ে দেয়, কিষাণু দাঁড়িয়ে যাবে, এরকম একটা হয়েছে। আমি হাইটটাও একটা প্রবলেম, হাইটটা বলে দাও। কিষাণু অ্যাকচুয়ালি তুমি বলছি, কিষাণু একটু উইথড্রল খেলতো, উইথড্রল মানে হচ্ছে নাম্বার 10। দুটো স্ট্রাইকার খেলে তো, একটা নাম্বার 9, একটা নাম্বার 10। বিকাশ পাজি ওরম করলে হবে না। একটা ছেলেকে খেলতে গেলে পরে তার দেখতে হবে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা কি আছে, সেটা যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। কিন্তু ওইটুকু হাইটে ও হেড করে পাবে না, মনোরঞ্জনের কাছে হেডে পাবে না, জীবনে কোনোদিন পাবে না। এবার যদি দৌড়ে বলে, দৌড়েও ওদের সঙ্গে পারবে না। সুতরাং এবার যে ওর ড্রিবলটা ভালো, বলটা কাটাতে পারে ভালো, কিন্তু কাটিয়ে তুমি যদি মাঝ মাঠে কাটাও, মাঝ মাঠ থেকে তো গোল করতে পারবে না। কিন্তু গোল করতে হলে পরে ওকে যে থ্রাসি অ্যাটিচিউড নেওয়া দরকার, সেগুলো ওর কাছে ছিল না, কিষাণুর ছিল না। এই যে মনদা কিছুক্ষণ আগে বলছিলেন যে কিষাণুর যেটা সবচেয়ে মাইনাস পয়েন্ট মানে ছিল যে ভয় পাওয়াটা, মানে তাহলে তো বলতে হবে যে আপনার বিরুদ্ধে যে এই যে মানে মোহনবাগানে গিয়ে কিষাণুদের সাকসেস না পাওয়াটা, ওকে ভয় পাবে কেন? ওকে মারতো নাকি? প্রচন্ড রাফ এন্ড টাফ ছিলেন। মনদাকে তো বলাই হতো যে রাফ এন্ড টাফ ফুটবল। তোমার উত্তরটা সময় মতো দিয়ে দিই, যখন এই প্রশ্নটা করবে তখন তার উত্তর আমি এই প্রশ্নটাই তো আপনাকে, যে এই রাফ এন্ড নাকি আমি তো দেখিনি কোনদিন মারতে। রাফ এন্ড টাফ কি আমি যেতাম না, মানে এটা কি আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, এই কোশ্চেনটা আমাকে এখন বেশি ফেস করতে হয়। মানে বর্তমান প্রজন্মের যারা খেলাপ্রেমী, যারা দর্শক বা মানুষ আছেন, বলছে তোমার সময় তো এরকম এত ভালো, এখনকার রেফারি হলে তুমি খেলতে পারতে না। বললাম কেন? বলে তুমি তো 10 মিনিটে রেড কার্ড খেতে। বললাম দেখ, আমার থেকে বেশি কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ খুব কম খেলেছি। ইন্টারন্যাশনাল ম্যাচে যারা খেলাতো তারা তো মনোরঞ্জন ভট্টাচার্যকে চেনে না। তারা চেনে কি মনোরঞ্জন ভট্টাচার্য? ইস্টবেঙ্গলে খেলে তা কোথায়? আমাকে তো কোনো ম্যাচে রেড কার্ড দেখায়নি। বললাম তোরা পাওয়ার ফুটবলটা কেউ জানিস না। তুমি যদি ইপিএলটা ফলো করো, ইটস ওয়ান অফ দ্য টাফেস্ট লিগ ইন দ্য ওয়ার্ল্ড, আমি তোমাকে বলে দিলাম। অবশ্যই। তা আমি সেরকমই খেলি। তুমি আমাকে ইচ্ছা করে, আচ্ছা আমি ডিবিল করছি বলে ডিবিল করে নিয়ে চলে যাবে, আমি দাঁড়িয়ে দেখবো? সেটাই বলছি যে ফুটবলটা খেলাটার মধ্যে তুমি কখন কোন অস্ত্রটা অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে একটা প্লেয়ারের সবচেয়ে বড় গুণ। একটা প্লেয়ার তখনই বড় প্লেয়ার জানে কখন কোন অস্ত্রটা ব্যবহার করবে। আমি যদি দেখি যে আমার এগেনস্টে একটা জেভিয়ার পায়াসের মতো স্ট্রাইকার আছে, প্রথমেই আমি একটা গুঁতো মেরে দেবো। একটা গুঁতো মারলে জেভিয়ার পায়াস হাফ লাইন ক্রস করবে না। কিন্তু কিষাণু কিন্তু একটা বলে দিলাম, কিষাণু হয়তো হাফ লাইন ক্রস করবে না, কিন্তু 2-3টে বল পেলে যেমন একটা বল বাড়িয়ে দেবে, সেখান থেকে যে একটা অফ দ্য বল, এরকম অনেক গোল আছে। আমরা দিল্লিতে একটা ম্যাচে 15 সেকেন্ডে গোল করেছি। সেন্টার হয়েছে, ব্যাক পাস, কিষাণু পাজি রান করেছে, একটা স্টপের ওপর দিয়ে একটা থ্রুজে পাজি গোলটা ফিনিশ করে দিয়েছে। এরকম হয়েছে। এখন কিষাণু কতটা সাকসেস পেত বা না পেত, এই প্রশ্নগুলো আমার মনে হয় কারোর সঙ্গে করা উচিত না। ওদের প্রজন্মের প্লেয়ার, এখনকার প্রজন্মের প্লেয়ার, সুতরাং এই প্রজন্ম দিয়ে তুমি কম্পেয়ার করতে চাই। কিষাণু যাদের কিষাণু অনেক টাফ ডিফেন্ডার ফেস করেছে, সুব্রত ভট্টাচার্যকে ফেস করেছে। না বলছি ফেস করেছে তো তুমি দেখো, বাবলু ভট্টাচার্য ফুটবল মানে কলকাতা মানে ভারতবর্ষের ফুটবলে বাবলু ভট্টাচার্য তাকে ফিগার। একটা মনমান টিমে সে বাবলু ভট্টাচার্য 17 বছর ফুটবল খেলেছে, এটাকে মুখ দেখেই তো ফুটবল খেলেনি। আর বাবলু ভট্টাচার্যের সোর্সও ছিল না, যে মুরুরিয়া খেলে দিয়েছে। তুমি খেলেছো, তোমার যোগ্যতায় খেলেছো। হয়তো প্রথম দিকে তুমি যেরকম ছিল আস্তে আস্তে প্রচুর ডেভেলপ করেছে, এটা তোমার কৃতিত্ব।
তাহলে এদের কাছে তো ফেস করতে হয়েছে অবশ্যই। এখন শোনো, এখন ব্যাপারটা হচ্ছে একটা দাগিয়ে দেওয়া সহজ, এগুলো যে কোনো লোকের ব্যাপারে দাগিয়ে দেয়। আমাকে যেমন বলে যে এখন না খেললে আমি খেলতেই পারতাম না, আমি বললাম তো আমার তো বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু ভারতবর্ষে খুব কম প্লেয়ার খেলেছে, আমি কটা ডেটটা দেখেছি রে। আপনারা ঘরের ছেলে, মানে আপনাদেরকে বলা হয় ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে মনোরঞ্জন। বলেছি সুব্রত ভট্টাচার্য হচ্ছে মোহনবাগানের ছেলে। অথচ এই দুজনেই কিন্তু মনাদা প্লেয়ার্স লাইফে চেঞ্জ করেছেন, আর বাবলুদা ইস্ট বেঙ্গলে কোচিং করিয়েছি, খেলিনি। তাতে কি প্রমাণ করার আছে? আপনি কেন গেলেন মোহনবাগানে, কি জন্য? তোমাকে বলেছি একটা প্রশ্নের আমি কোনো উত্তর দেবো না।